সংসদে স্মোক কাণ্ড এবং যে ঘটনায় বং কানেকশন আরো জোরালো হচ্ছে। নীলাক্ষ আইচের সঙ্গে সঙ্গে নাম উঠে আসছে রানাঘাটের সৌরভ চক্রবর্তী, যাকে বিক্ষোভের ভিডিও পাঠিয়েছিলেন ললিত ঝা। অন্যদিকে সায়ন পাল নামে এক যুবকের যোগসূত্রও পাওয়া যাচ্ছে, যিনি সাম্যবাদী সুভাষ সভা নামে যে সংগঠনের নাম উঠে এসেছে তার সদস্য। ললিতের তৃণমূল যোগ এবং কলকাতা যোগ নিয়ে দিকে সরব হয়েছে বিজেপি। মোহাম্মদ বাজারে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেনকেও জেরা করছে এনআইএ। আর এই তদন্তের মধ্যে আবার বীরভূমের নলহাটি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক। এই নিয়ে আজকে আমাদের 1 ঘন্টা আলোচনা। আসুন আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই আজকের ছকভাঙা ছটার বিষয়। সংসদে স্মোক কাণ্ডে ধৃত ললিত ঝার বং কানেকশন আরো জোরালো হচ্ছে, যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম। শুধু হালি শহরের নীলাক্ষ নন, রানাঘাটের সৌরভকেও বিক্ষোভের ভিডিও পাঠিয়েছিলেন এই ধৃত ললিত ঝা। ললিতের বং কানেকশন নিয়ে তুঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপি সংঘাত। বঙ্গ রাজনীতি উত্তপ্ত রীতিমতো। পশ্চিমবঙ্গ বোমা বন্দুক উগ্রপন্থী কার্যকলাপ সন্ত্রাসে উৎসাহ দিচ্ছে, আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। আর পাল্টা তৃণমূল কি বলছে? সংসদের নিরাপত্তা ইস্যু থেকে নজর ঘোরানোর ছক, পাল্টা বলেছেন কুণাল ঘোষ। মোহাম্মদ বাজারে বিস্ফোরক উদ্ধারে সাইগাল হোসেনকে তিহার জেলে এনআইএ জেরার মধ্যেই উদ্ধার হয়েছে বিস্ফোরক। বীরভূমের নলহাটিতে উদ্ধার 21,000 ডিটোনেটর, 24,000 জিলেটিন স্টিক, 14 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট। জাগিরে রীতিমতো পারদ চড়ছে। যেরকম আপনাদেরকে জানাচ্ছিলাম যে শুধুমাত্র হালি শহরের নীলাক্ষ আইচি নন, নদিয়া রানাঘাটের বাসিন্দা সৌরভ চক্রবর্তীকেও সংসদে বিক্ষোভের ভিডিও পাঠিয়েছিলেন ললিত ঝা। রানাঘাটের বীরনগরের বাসিন্দা সৌরভ চক্রবর্তীকে বেলা 12টা 41 ভিডিও পাঠিয়ে ললিত লিখেছিলেন, প্রোটেস্ট কিয়া হো, সার্কুলেট করো। পাশাপাশি সাম্যবাদী সুভাষ সভা নামে এক সংগঠনের সঙ্গে ললিতের যোগসূত্রেরও হদিশ মিলেছে। मैं प्रोटेस्ट कर रहा हूँ, शेयर करो। সংসদে স্মোক কাণ্ডে ধৃত ললিত ঝার বং কানেকশন আরো জোরালো। শুধুমাত্র হালি শহরে নীলাক্ষ আইচি নন, নদিয়া রানাঘাটের বাসিন্দা সৌরভ চক্রবর্তীকেও বিক্ষোভের ভিডিও পাঠিয়েছিলেন ললিত ঝা। 2001-এর সংসদ হামলার 22 বছর পূর্তির দিন বুধবার ফের আতঙ্কের সাক্ষী থেকেছে দেশের আইনসভা। এবার তার রেশ দিল্লি ছাড়িয়ে চলে এসেছে কলকাতা পর্যন্ত। নেপথ্যে হামলার মাস্টার মাইন্ড ললিত ঝা। আদতে বিহারের দাঁড়ভাঙার বাসিন্দা হলেও গত কয়েক বছর কলকাতায় ছিল ললিতের ঠিকানা। সংসদে অশান্তির পর রানাঘাটের বীরনগরের বাসিন্দা সৌরভ চক্রবর্তীকে বেলা 12টা 41 একটি ভিডিও পাঠান ললিত। লেখেন, প্রোটেস্ট কিয়া হু, সার্কুলেট করো, জয় হিন্দ। কি বিষয়ে এই প্রতিবাদ? অডিও মেসেজে জানতে চাইলে উত্তর আসেনি। আমি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে পোস্ট করতাম। ওই আমার সাথে দেখা করতে চেয়েছিল। গণসংগঠনের মাধ্যমে আমরা যদি এগোতে চাই, ও নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী এবং ও জয় হিন্দ এই শব্দগুলোর ব্যবহার করতো, তো আমিও নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী। আমি ওর সাথে কফি হাউসে দেখাও করেছি কলকাতার। যশোর রোডের গাছ বাঁচাও আন্দোলন, যেটা ওই একটা র্যালি হয়েছিল জুন না জুলাই এরকম সময় একটা র্যালি হয়েছিল, সেই সময় সেই র্যালিতেও আমি ওকে আসতে বলেছিলাম, তো এসেও ছিল সেই র্যালিতে। এবং সেই সময় আমি ওর সাথে একটা ছবি পোস্ট করি। সৌরভ চক্রবর্তীর দাবি, গত শনিবার একটি পথসভায় আসার কথা ছিল ললিতের, তবে তিনি আসেননি, আর কোনো কথাও হয়নি। এরপরই বুধবার 12টা 41 আসে ভিডিও। হ্যাঁ, ওকে আমি স্যাটারডে, তার আগে আমাদের শনিবারে একটা ছিল পথসভা, আমি সেখানে আসার জন্য ওকে মেসেজই করেছিলাম হোয়াটসঅ্যাপে। ও বলেছিল হ্যাঁ আসবো, কিন্তু তারপর আর আসেনি, বা তারপর আর আমার সাথে ওর কোনো কথা হয়নি। ললিত যে এই ধরনের কাণ্ড ঘটাতে পারেন তার বিন্দু বিসর্গ জানতেন না বলে দাবি করেছেন সৌরভ। ভগৎ সিং এর কথা ছিল, যেটা আমাদের ডিমান্ড, মানে আমি যদি ভাবি যে এটা ঠিক 100 বছর আগেকার একটা ঘটনার সাথে মিলে যাচ্ছে, কিন্তু সেই ডিমান্ডটা কি, আমারও প্রশ্ন ছিল এটাই। এই দিন ধৃত ললিত ঝার দাঁড়ভাঙার বাড়িতে পৌঁছয় এবিপি আনন্দ। ললিতের বাবার দাবি তার ছেলে নির্দোষ। कोई साजिश करता भी नहीं है, 1 नंबर का लड़का है, चाहे जिससे आप पूछ लो दुनिया में। क्या आपको लगता है किसी संगठन से जुड़ा हुआ था या किसी देश विरोधी ताकतों से वो मिला हुआ था, आपको लगता है? ना, कोई संगठन से नहीं जुड़ा है, 1 नंबर का लड़का है, बेरोजगार लड़का है, भटकते फिर रहा है। তবে সাম্যবাদী সুভাষ সভা নামে এক সংগঠনের সঙ্গে তার যোগসূত্রেরও হদিশ মিলেছে। গত 23 জুলাই কলকাতায় পদযাত্রার আয়োজন করেন সাম্যবাদী সুভাষ সভা। পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন ললিত ঝা। রবীন্দ্র সরণির ভাড়া বাড়ির ঠিকানা দেওয়া হয়েছিল আবেদনপত্রে। চিঠিতে সইও ছিল ললিতের। ললিতের পাশাপাশি
চিঠিতে সাম্যবাদী সুভাষ সভার ভলেন্টিয়ার হিসেবে নাম ছিল হালি শহরের নীলাক্ষ আইচ ও শায়ন পাল নামে এক তরুণের। শনিবার শায়ন পালেরও হদিশ পায় এবিপি আনন্দ। নেতাজি সংক্রান্ত যে ওনার সাথে কার্যকলাপ যে জড়িয়ে ছিল, ওই প্রেসিডেন্সি কলেজ বলুন, তারপর নেতাজি ভবন বলুন, এই রকম অল্প বিস্তর বাগবাজার সার্বজনীন, এইগুলোতে প্রত্যেকটাতে ঘুরে ঘুরে ওইখানে মানুষজনকে বলা। এই সংগঠনের মেম্বার প্রায় 500 জনের ওপর। প্রথমত অ্যাক্টিভ মেম্বার ছিল না। গ্রুপের কাজ হয় যে বাচ্চাগুলো পড়তে পারছে না, অনেকগুলো বাচ্চা, তাদের পাঠশালা করে পড়ানো। তারপর গ্রুপটা চলছে যে নেতাজির কাজকর্ম নিয়ে, নেতাজির কাজের তাৎপর্য নিয়ে মানুষকে জানানো, সেই সমস্ত কিছু। কিন্তু এর মধ্যে যে এইরকম একটা মানে জঘন্যতম কাজ, এটা কেউই গ্রুপে মেনে নেবে না। আর সব থেকে বড় কথা হলো, ওকে ছেড়ে 500 জনের ওপর মেম্বার আছে। ওর ওই একটা কাজের জন্য 500 জন মেম্বারে হ্যারাসমেন্ট হওয়া তো মানে মুখের কথা না। আমরা তো স্টুডেন্ট। এমনি ললিত কেমন ছিল? কোনো কিছু কন্ট্যাক্টই নেই, মানে কোনো কিছু পার্সোনাল একদিনও ফোনও করেনি। কিভাবে জানবো সে কেমন ছিল? মানে এমনি চিনতে তোকে? কিভাবে চিনবো? মানে চিনতেই না বলছো? তো সেটাই তো স্বাভাবিক। কোনোদিনও কথা হয়নি, আমি কিভাবে চিনবো? পুলিশ সূত্রে দাবি, সাম্যবাদী সুভাষ সভা নামে এই সংগঠনের খোঁজ শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে কয়েকজনকে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ ললিত ঝার বং কানেকশন আরো জোরালো হচ্ছে। সৌরভ চক্রবর্তীকেও তিনি বিক্ষোভের ভিডিও পাঠিয়েছিলেন, পাশাপাশি শায়ন পালের নামও এখানে উঠে আসছে। আমি সরাসরি কৃষ্ণদার কাছে যাব। কৃষ্ণদার, এই যে বং কানেকশন ললিত ঝার মানে বাংলা যোগ, তা দিনে দিনে আরো বেশি করে স্পষ্ট হচ্ছে। না, বাংলার 10 কোটি মানুষকে কি 2-3 জন লোক যদি কিছু খারাপ কাজ করেও থাকে, যদিও সেটা তদন্ত সাপেক্ষ, তাদের যতটা কথা তোমরা শোনালে তাতে কিছুই প্রমাণ হয় না, তো যদি এই 2-3 জন লোক 10 কোটি কোনো কাজ করলে 10 কোটি বাঙালিকে কালিমালিপ্ত হতে হবে এবং সেটা বাংলা যোগ হয়ে যাবে, তাহলে যেখানে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর এবং তার মন্ত্রী অমিত শাহর ব্যর্থতা এবং যার দরুন এই কাণ্ড হলো, এবং বিজেপির যিনি সাংসদ তার সেই ছাড়পত্র দেওয়ার দরুন যে কাণ্ড হলো, তাই এই দুজনের যোগ তো সরাসরি প্রমাণিত। দিল্লি পুলিশ, অমিত শাহর অধীনস্থ তার ব্যর্থতা এবং বিজেপির সাংসদের এর সাথে লিপ্ত থাকা, এই দুটো তো প্রমাণিত সত্য। এটা তো আলাদা করে তদন্তর দরকার হয় না। তো এই কানেকশনটার কবে এটার বিচার পাবে ভারতবর্ষের মানুষ? বাংলা যোগ বা 3 জন হলেই বাংলা যোগ হয়ে যায় কি না, তাহলে তো জানতে হবে যে মানে ভারতবর্ষে যতজন মানুষ ভারতবর্ষের সম্পদ নিয়ে পালিয়ে গেছে তারাও একটি বিশেষ রাজ্যে। তাহলে আমাদের তো কোনো চ্যানেলকে বলতে শুনলাম না যে 150 জন যদি বিশেষ রাজ্য হয় তাহলে ভারতবর্ষের সম্পদ লুটে সেই বিশেষ রাজ্য বা বিশেষ জাতির যোগ আছে। এরকম তো হয় না। 3 জন বাঙালি পদবীধারী কি সারা বাংলাকে রিপ্রেজেন্ট করে? এটা যদি এটা হয়, যদি এটা আমাদের মেইন স্ট্রিম ন্যারেটিভে চলে আসে, তাহলে কিন্তু খুব মারাত্মক ব্যাপার। তার কারণ হচ্ছে এরকম গরম গরম বক্তৃতা আর এরকম গরম গরম ভাষণ পাবলিক মঞ্চে বা পার্টি অফিসের ভেতরে অনেক আরুর আছে এবং ভুরি ভুরি রেকর্ডিংও আছে, আমরা তুলে ধরে দেবো। এবং এই সবের মধ্যে আরেকটা যোগ আমি জাস্ট মনে করিয়ে দিই, এবিপি আনন্দ স্টুডিওতেই আমরা আলোচনা করেছি। হ্যাঁ, 10 বছর হয়ে গেছে, 11 বছর হয়ে গেছে। আচ্ছা, অভিনব ভারত বলে একটা সংগঠনের নাম আমরা শুনেছিলাম 1 দশক আগে। এই অভিনব ভারত সরাসরি বম ব্লাস্টের সাথে যুক্ত ছিল। বম ব্লাস্টগুলো কিন্তু ঘটেছিল, নোশনাল নয়। বম ব্লাস্ট হয়েছিল, তাতে বেশ কিছু মানুষ গ্রেপ্তার হয়েছিল, কর্নাল পুরোহিত, সাধ্বী প্রজ্ঞা। অভিযোগ হয়েছে, তারপরে তারা ছাড় পেয়ে গেছেন, বেকসুর হয়েছেন, সেটা তদন্ত সাপেক্ষ, সেটা বলছি না। কিন্তু সেই তদন্ততে তো জানতে পারবো বম ব্লাস্টগুলো কারা করলো। যদি এ না করে থাকে তাহলে বিটা কোথায়? যদি বি করে থাকে বা এ করে থাকে, তার শাস্তি হলো না কেন? অপরদিকে দেখলাম 5 বছর যেতে না যেতেই তাদেরকে মহিমামণ্ডিত করে বিজেপির সাংসদ করে দেওয়া হলো। না, দেখুন, এটাই মানে বলুন বিড়ম্বনা যে এটা তৃণমূল কংগ্রেসের স্টেটমেন্ট হওয়া উচিত ছিল যে আমরা এটাকে কন্ডেম করছি, এটা ঠিকভাবে তদন্ত হওয়া উচিত
এবং যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হওয়া উচিত। দিস শুড বি অ্যাটিটিউড অফ তৃণমূল কংগ্রেস। কিন্তু দেখুন প্রথম থেকে ওরা 10 বছর আগে কী হয়েছিল, 20 বছর আগে কি হয়েছিল, দিল্লির ওকে শাস্তি দেওয়া হবে না কেন, বম্বের ওকে শাস্তি দেওয়া হবে না কেন, এই কথাগুলো বলে আলটিমেটলি এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদেরকে এনকারেজ করা হয়। একবারও আমরা বলছি না যে এই দুজন করছে বলে বা দুজন ধরা পড়লো বলে বাংলার সমস্ত মানুষ এর সঙ্গে যুক্ত হয়ে গেল। কিন্তু বাংলায় যারা শাসক দল তাদের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডের মাধ্যমেই বাংলার উপর একটা ব্ল্যাক স্পট চলে আসছে। তারা যদি এটা বলতো যে না এটা আমরা কন্ডেম করছি, এটা একদম না, এটা মানে বাংলা সংস্কৃতির সঙ্গে এই ধরনের কাজকর্ম মানানসই না, এটা স্ট্রংলি যদি ওনারা বলতেন প্রথম দিন থেকেই, যখন ঘটনা ঘটলো তারপর থেকে যদি বলতে শুরু করতেন, তাহলে বাংলার উপর এই দোষারোপটা হতো না। কিন্তু সেটা না করে ওনারা যে কোনোভাবে এই ঘটনাকে মৃদুভাবে জাস্টিফাই করার চেষ্টা করছেন, সেই জন্য বাংলাকে সবাই দোষারোপ করছে। কিন্তু রাহুল গান্ধী সংসদ কাণ্ডের মূলে আছে বেকারত্ব, তিনি এরকম দাবি করেছেন। প্রধানমন্ত্রীর নীতির জন্য সারা দেশের যুবকরা কাজ পাচ্ছে না, এই ধরনের ঘটনার কারণ আসলে বেকারত্ব এবং মূল্য বৃদ্ধি। কি বলেছেন তিনি একবার শোনাবো। सुरक्षा ब्रीच हुई है वो है, बट क्यों हुई? जो देश में सबसे बड़ा मुद्दा है बेरोजगारी का मुद्दा, जो पूरे देश में उबल रहा है, मोदी जी की पॉलिसीज के कारण हिंदुस्तान के युवाओं को रोजगार नहीं मिल रहा है, तो ब्रीच जरूर हुई है, बट इसके पीछे कारण बेरोजगारी है और महंगाई है। জিতেন্দ্রদা, রাহুল গান্ধী তিনি এই গোটা ঘটনার মূলে বেকারত্বকে টানছেন এবং বলছেন প্রধানমন্ত্রীর নীতির জন্য সারা দেশের যুবকরা কাজ পাচ্ছেন না। দেখুন, এটা তো আমি প্রথম থেকেই বলছি, যেটা তৃণমূল কংগ্রেসের অ্যাটিটিউড ঠিক একই অ্যাটিটিউড কংগ্রেসের, এবং তাহলে তো ওরা মাওয়িস্ট কার্যকলাপের সঙ্গে যারা যুক্ত তাদেরকে পরোক্ষ এটা সমর্থন করে যাওয়া হচ্ছে না। বেকারত্ব থাকবে তাই বলে বেকারত্ব মেটাবার জন্য এইভাবে সংসদে ঢুকে অরাজকতা তৈরি করতে হবে, তাহলে বাংলা যারা বেকার তারা বিধানসভায় ঢুকে গিয়ে অরাজকতা তৈরি করবে, এইটা তো হতে পারে না। এবং এত রেসপন্সিবল লিডার, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় না মানলেও যিনি ইন্ডিয়া জোটের নাকি প্রধানমন্ত্রীর মুখ, তিনি যদি এই ধরনের কথা বলেন তাহলে আলটিমেটলি মিলে যাচ্ছে, কংগ্রেস 2-2 4ই হয়ে যাচ্ছে। কংগ্রেসে যা অ্যাটিটিউড তৃণমূল কংগ্রেসে ঠিক একই অ্যাটিটিউড। সৈকতদার কাছে আসবো। সৈকতদা, না দেখুন, প্রথমত হচ্ছে এটা কাকতালীয় হলো। আমরা বামপন্থীরা বারে এই কথা বলছি যে কেন বারে বিজেপি ক্ষমতায় থাকলে সংসদে আক্রমণ বা হানার ঘটনা ঘটে। এখন প্রশ্ন হচ্ছে আর একটা কানেকশনও কাকতালীয়ভাবে সকলের নজর এড়াচ্ছে না, সেটা হচ্ছে নির্বাচনের আগে কেন বারবার এই জাতীয়তাবোধ বা বিচ্ছিন্নতাবাদী শক্তি বা সন্ত্রাসবাদী শক্তি কিংবা এই সন্ত্রাসীদের আক্রমণ, এই যে দাগিয়ে দেওয়া শব্দগুলো, এগুলো আমরা নির্বাচনের আগে কেন বারে শুনি? প্রশ্ন আমি একদম প্রথমেই বলবো যে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন, এটা আমরা সবাই একমত। কিন্তু প্রশ্ন তার পাশাপাশি এটাও থেকে যায় যে গোটা দেশ জুড়ে দেশের মানুষ দেখলো যে মহীশূরের এমপি বিজেপির সাংসদ তিনি পাস দিলেন, তাকে কেন রাডারের মধ্যে আনা হচ্ছে না? সেক্ষেত্রে কেন বলা হচ্ছে না যে সংসদ আনার সঙ্গে বিজেপির কানেকশন পাওয়া যাচ্ছে? কোথাও না কোথাও আমরা বাঙালির বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করবার চেষ্টা দিল্লির শাসক দলের তরফে আমরা দেখছি, এবং এটাই এজেন্ডা, তৃণমূল বিজেপির এটাই এজেন্ডা। যত বেশি বাংলা বিরোধী রাজনীতি বিজেপির দ্বারা হবে, তত বেশি প্রাদেশিক বাঙালি সেন্টিমেন্টটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুবিধা হবে। ঠিক যেমন সংখ্যালঘু মানুষদের কাছে এই বার্তা দেওয়া তৃণমূল কংগ্রেসের খুব প্রয়োজন যে আমাদেরকে ভোট দাও, নাহলে বিজেপি এসে যাবে। ঠিক একইভাবে বাঙালি বিরোধী বিজেপিকে এই রাজ্যের রাজনীতিতে প্রাসঙ্গিক করবার ক্ষেত্রে এই ইস্যুগুলো আরও মাত্রা যোগ করছে। আমি শেষ করবো যে কথাটা বলে, দেখুন একটা বিষয় তো পরিষ্কার যে পশ্চিমবাংলার মাটিতে এই 3 জন বাঙালি নয়, এর বাইরেও অসংখ্য বাঙালি মানুষ আছেন যারা বারে ইতিহাসে উদাহরণ তৈরি করেছেন দেশের বুকে দাঁড়িয়ে, দেশের মাটিতে দাঁড়িয়ে। আবার ঠিক এটাও উদাহরণ, যখন গুজরাটে দাঙ্গার আগুন জ্বলছিল তখন গুজরাটে দাঙ্গায় মূল অভিযুক্ত এবং দাঙ্গায় আক্রান্ত 2 জন ব্যক্তিকে নিয়ে এসে বামফ্রন্ট সরকার তৎকালীন পশ্চিমবাংলার মাটিতে একটা উদাহরণ তৈরি করেছিল। এটাই পশ্চিমবাংলা, এটাই থাকবে। যতই বিজেপি তৃণমূল বাংলাকে কলঙ্কিত করবার চেষ্টা, আমি এই জায়গা থেকে কৃষ্ণদার প্রতিক্রিয়া অবশ্যই নেব, কিন্তু এই যে গোটা ঘটনা সংসদ কাণ্ডে, যেখানে একটা রাজনৈতিক তরজা তো সামনে আসছে, পাশাপাশি নিরাপত্তার গাফিলতি যে সেই প্রশ্নটাও আবারও সামনে আসছে বারে। সংসদ কাণ্ডে যা রাজনীতির পারদ চড়ছে তা তো আমরা আপনাদের দেখাচ্ছি, কিন্তু অবশ্যই যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে একটা গাফিলতির প্রশ্ন থেকেই যাচ্ছে। আর এই জায়গা থেকে আমি সমীর বাবুর কাছে আসবো। সমীর বাবু, সংসদে যেখানে 4 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে, যেখানে পেন নিয়ে পর্যন্ত কেউ ঢুকতে পারে না, স্মোক ক্যান নিয়ে ঢুকে গেল, সে জায়গায় এখনো পর্যন্ত শুধুমাত্র 8জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, কিন্তু আরো বড় কোনো তো পদক্ষেপ করা দরকার ছিল। সবাইকে শুভ সন্ধ্যা। এই অশুভ পরিস্থিতির মধ্যেও আমার যেটা বক্তব্য,
আমরা যদি একটু শুরু থেকে ধরি তাহলে দেখা যাবে যে ছেলেটি তার বাবার মাধ্যমে এবং এমপির সই করা যে ভিজিটার্স ইয়েটা পেয়েছেন, 3.5 মাস তার পেছনে ঘোরাঘুরি করার পরে এইটা পেয়েছেন। তাহলে এই সাধারণভাবে একজন সাধারণ মানুষের, এমপিরা তো অনেক উঁচু মার্গের মানুষ, যে প্রশ্নটা কেন আসেনি যে এ এত উদ্গ্রীব কেন? কারণটা যে পার্লামেন্টে যখন সেশন চলছে সেই সময় ওরা এই যে দেখতে যাচ্ছে নতুন পার্লামেন্ট বিল্ডিং, সেটা উনি বোধহয় ওনাকে দেখেও নি, এবং সেখানে বোধহয় প্রশ্নোত্তরও করেননি একটা ইন্টারভিউ যে ওয়াই ইউ আর সো ইন্টারেস্টেড অ্যান্ড কিন টু ভিজিট দ্য নিউ পার্লামেন্ট। আই ডোন্ট থিঙ্ক দ্যাট এনিবডি হ্যাজ রিয়েলি, কারণ ওখান থেকেই শুরু হয়েছে এই যাত্রাটা। তারপরে যেটা করা হলো, মানে এটা চিন্তা করা যায় না যদি ওখানে মানে একাডেমিক ডিসকাশন সেক যদি কেউ কোনো ফিদাইন ওখানে থাকতো, কারণ যেভাবে এরা ঢুকে এসছে বাকিরা ঢুকতে অসুবিধাটা কি? তাহলে যদি ফিদাইন অ্যাটাক হতো কিংবা সেলফ ইমোলেশন যে শব্দটা আমার শুনলাম আসছে, তাহলে যেভাবে এই ইয়েলো গ্যাস দেখেই সব দৌড়চ্ছিল, সেখানে তো স্ট্যাম্পেডে 2-4 জন এমপি হয়তো আহত কিংবা আরও বেশি কিছু হতে পারত। এখন প্রশ্ন উঠছে যে আমরা কি সিরিয়াসলি এই ইস্যুটাকে নিয়েছি কিনা। যদি নিয়ে থাকি তাহলে আমি যদি একটুখানি এই টায়ার হিসাবে বলি যে হু ইজ দ্য আলটিমেট রেসপন্সিবল ফর পার্লামেন্ট সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এভরিথিং, অনারেবল স্পিকার, দ্যার ইজ নো আদার ওয়ে। এবং এটা মিস্টার অমিত শাহ খুব রাইটলি বলেছেন, ওটা স্পিকারের কাজ, ওটা ডোমেনটা ওনার, বাইরে হলে আমরা আছি। আমি এটা বলিনি, হ্যাঁ আগুনটা পরে উঠিও। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে 8 জনের যে ইয়েটা হলো poor constable, they have been placed under suspension. Can why not everybody engaged in the security of the parliament has not been taken to task, so that সামনের দিনে যদি কোনো কিছু হওয়ার সম্ভাবনাও থাকে তাহলে অ্যাটলিস্ট দে উইল বি মোর কনসার্নড অ্যাবাউট ইট। আমার প্রশ্নটা সেইখানেই। 8টা কনস্টেবলকে তোমরা করলে, তার মধ্যে হয়তো সিআরপিএফ আছে, তার মধ্যে আইটিবিপি থাকতে পারে, দিল্লি পুলিশও থাকতে পারে। এই যে জায়গাটা আমি আগেও বলেছি আবার বলছি যে পার্লামেন্ট ইজ দ্য আলটিমেট প্লেস সেখানটায়, এবং সেই জায়গায় যে সেট আপটা রয়েছে ইট ইজ এ হিউজ সেট আপ। যে অনারেবল স্পিকার, দেন সেক্রেটারি জেনারেল, অ্যাডিশনাল সেক্রেটারি, তারপরে অ্যান্ড মাইন্ড ইট অ্যাডিশনাল সেক্রেটারি ইজ ডাইরেক্টলি রেসপন্সিবল ফর অল দিস। থার্ডলি যেটা হচ্ছে যে এইটা যেটা শোনা যাচ্ছে, ইট ইজ নট দ্য 8 persons only. This person, the Lolit, he seems to be the trained motivator, যার ফলে এই যদি আনফোল্ড হয় কোনো সময়, যদি এই ইনভেস্টিগেশনটা আরও বেশি ভালোভাবে করা হয়, তাহলে দেখা যাবে আরও অনেক কিছু আনফোল্ড হচ্ছে। একটা কথা আমাদের যিনি সিপিএম থেকে এসছেন খুব সুন্দর করে বললেন, এটা আমাদেরও অভিজ্ঞতা যারা আমরা ইউনিফর্ম সার্ভিস করেছি, যে অনেক সময় দেখা যাচ্ছে সামথিং অর দি আদার বিফোর ইলেকশন একটা কিছু ঘটছে, সেটা পুলওয়ামা হোক আর এখানে হোক, এটার মধ্যে বোঝা যাচ্ছে না যে কোনো মিলঝিল আছে কি না। মানে আমি চাইব যে মৃত্যু অত্যন্ত ভয়ঙ্কর, যুদ্ধ তার থেকেও খারাপ। তদন্তে কি উঠে আসে সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। সংসদে তাণ্ডবকাণ্ডের তদন্ত কোন দিকে এগোয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এই যে বাংলা যোগ যা আরো বেশি করে স্পষ্ট হচ্ছে, সেই জায়গায় দিলীপ ঘোষের নিশানায় এবার তৃণমূল। পশ্চিমবঙ্গে বোমা, বন্দুক, উগ্রপন্থী কার্যকলাপ, সন্ত্রাসে উৎসাহ দিচ্ছে, কি বলেছেন তিনি শুনুন প্রথমে। পশ্চিমবাংলায় বোম, বন্দুক, উগ্রপন্থী ক্রিয়াকলাপ এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে। এমনকি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে। বারবার কেন পশ্চিমবাংলা থেকে আগুন উঠে? মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, এখানকার আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না, উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে, তার ইনফরমেশন থাকে না, আর এখানকার মানুষ তো ভগবান ভরসায় বেঁচে আছে। তো আগে নিজেরা ঠিক করুন, কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা, অন্যের দিকে, নিজের দায়িত্ব পালন করতে পারেন না। অর্থাৎ দিলীপ ঘোষ বলতে চাইছেন যে বাংলা থেকে প্রথমে শুরু হচ্ছে, তারপর সারা দেশে সেটা ছড়িয়ে পড়ছে। আমি অবশ্যই কৃষ্ণদার কাছে আসবো, তার আগে আশুতোষ দা।
দেখো অনেক শেষে বলতে দিলে, যাই হোক, সেটা হচ্ছে যে তৃণমূলের কোনো কাজ নেই, তাদেরকে চাকরি দিতে বলুন, এসব নিয়ে না আলোচনা তৃণমূল না করলেই পারে। আর বিজেপি দেখুন, একটা কথা বলি, আপনি অনেকগুলো জিনিস আলোচনা করছিলেন। প্রথম হচ্ছে আপনাকে জানতে হবে এই পার্লামেন্টের 7 স্তরের নিরাপত্তা রয়েছে, 1। 2 হচ্ছে যে পার্লামেন্টে বিরোধী যারা এমপি রয়েছে তাদের কোনো গেস্টকে কিন্তু এই বিজেপি সরকার অ্যালাউ করছে না। তার মানে পুরোটাই চিড়িয়াখানার বানানোর চেষ্টা করছে মোদি পার্টি, বিজেপি পার্টি, এটা বুঝে রাখতে হবে। 2, আপনাকে বলি, অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ সভাপতি খুব পরিষ্কার করে চিত্রটা তুলে ধরেছেন যে আসল জায়গা থেকে কেটে পড়ার জন্যে সব নানা তথ্য বাজারে ওড়ানো হচ্ছে। এবং আমি খুব কন্ডেম করছি এই কথাটা। এই দিলুদার মতন মানুষ, স্টেট অধিকারীর মতন মানুষ, বিজেপির লোকজন যারা রয়েছে তারা বলছে বং কানেকশান। কিসের বং কানেকশান ভাই? পশ্চিমবঙ্গ হচ্ছে সংস্কৃতির জায়গা, পশ্চিমবঙ্গ পথ দেখিয়েছে ভারতবর্ষকে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা। এই জায়গায় বাংলাকে অপমান করার কোনো প্রচেষ্টা কিন্তু আমরা মানব না, শুনব না। ওই জন্য আসল জায়গাটা কি? আসল জায়গাটা 3টে। সিকিউরিটি ল্যাবস, এটা নিয়ে আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, কিছু শুনতে পেয়েছেন, হোম মিনিস্টার কিছু শুনতে পেয়েছেন, বলেছেন। আচ্ছা, লোকসভা স্পিকার উনি কোনো আলোচনা করেছেন? কাউকে ডেকেছেন আলোচনা করার জন্য? কিছু কোনো কমিটি বসেনি কিন্তু, যে দেখে নেবেন। দ্বিতীয় যেটা হচ্ছে যে বারবার করে আমরা বলছি বিজেপির এমপির পাস দিল কি করে? 3.5 মাস যদি কেউ ঘুরে থাকে তাহলে 3.5 মাসে বিজেপির ওই এমপি প্রতাপবাবু কি চিনতে পারলেন না কারা ওনার পেছনে ঘুরে বেড়াচ্ছে? এই প্রশ্নটা কি আসবে না? আচ্ছা, আপনাকে আর একটা কথা আমি বলি, যে সিকিউরিটি ল্যাবসের কথা আমরা বলছি, রাহুল গান্ধী ঠিকই বলেছেন যে সিকিউরিটি ল্যাবস তো ছিল এবং তার সাথে জুড়ে দিয়েছেন বেকারত্ব এবং আনএমপ্লয়মেন্ট, বাস্তব ঘটনা। আজকের দিনে আমরা আলোচনা করছি সিএমআই কি বলছে, 8%-এর ওপরে আনএমপ্লয়মেন্ট, হায়েস্ট ইন ইন্ডিয়া। শিক্ষিত বেকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, শিক্ষিত বেকারের সমস্যা মেটাচ্ছে। মোদিজি বলেছিলেন না 2 কোটি চাকরি দেবেন, কোথায় ভাই সব চাকরি টাকরির গল্প? তারপরে তোমায় বলি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 132তম জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেটা নিয়ে তালি দিচ্ছেন মোদি, অমিত শাহ। তাহলে বুঝতে হবে যে ভারতবর্ষে যারা পার্লামেন্টকে সুরক্ষা দিতে পারছে না, দেশের ছাত্র যুবদের সুরক্ষা দিতে পারছে না, তারা আবার দেশকে সুরক্ষা দেবেন? আরে চায়না তো অনেক কিছু দখল করে বসে আছে ভাই, জমি টমি, সেগুলোকে ঠিক করো। নেপাল এসে গুলি চালিয়ে চলে যাচ্ছে বিহার বর্ডারে। দেখুন, এটা আমরা কল্পনাতেও ভাবিনি। এবং এই ঘটনাকে আমরা সমর্থন করি না জিতেন্দ্রদা, আপনি ভালো কথা বলেছেন শুরুতে, কিন্তু আপনার যারা নেতৃত্ব রয়েছেন বিজেপিতে তাদের মুখের ভাষা এটা নয়। দেখুন, এটা মানে আমরা ভাবিনি কোনো দিন যে এবিপি আনন্দের এই চ্যানেলে বসে নেতাজি, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা ওনাদের নাম আমরা উল্লেখ করব, তার সঙ্গে যারা পার্লামেন্টে এই ধরনের অ্যাক্টিভিটি করছে একই সঙ্গে তাদের নাম উল্লেখ করব, এবং কংগ্রেসের প্রতিনিধি এই ধরনের উল্লেখ করবেন, এটা আমরা কোনোদিন ভাবিনি। আপনি পুরোটা শুনুন, আমি এবিপিকে বলবো আমার বক্তব্যটা চালান। আর কি বলবো আমি। আর বেকারত্বর কথা যে বলছেন যে রাহুল গান্ধী, ঠিক আমার মনে হচ্ছে যে এই 5 রাজ্যে যে নির্বাচন হলো তারপর সবচেয়ে বড় আনএমপ্লয়েড যদি কেউ আছে, কোনো কাজ নেই, সেটা তো রাহুল গান্ধী নিজের মনের ব্যথার কথা হয়তো উনি বলে দিয়েছেন। এটা ওইভাবে নিলে হবে না। আর দ্বিতীয়ত বলি যে যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র 8 জন অ্যারেস্ট হলো, শুধুমাত্র 8 জন অ্যারেস্ট হলো, এটা তো মানতে হবে যে অ্যারেস্টের যে প্রসেস সেটা তো আমাদের যে ইন্ডিয়ান পিনাল কোড বা অন্যান্য যে স্ট্যাটিউট আছে সেটার মাধ্যমে হয়। আমার ইচ্ছা হলো বড় ঘটনা ঘটলে, যেদিনকে ঘটনাটা ঘটলো সিকিউরিটি পার্সোনাল কি করছিল আমাকে বলতে দিন। আমি সিসিটিভি ঘুমাচ্ছে পার্লামেন্টে, কি বলছেন? না, আপনি যদি জানেন যে কারা কারা দায়ী, তো এই চ্যানেলে বসে না থেকে আপনি তো একটা মেলের মাধ্যমে জানিয়ে দিতেই পারেন। আপনি তো জানিয়ে দিতে পারেন, মিনিস্টার বলবেন। আমি তো বলছি যে তাহলে আমাদের দেশের যে আইন, সেই আইনে তো অ্যারেস্ট হবে। এবং এটা তো নয় যে বড় ঘটনা বলে নির্দোষ লোকদেরকেও ধরে দেওয়া হবে, তা তো নয়। এখন পর্যন্ত যে এই ঘটনা ঘটেছে, এই যে সময় আমরা পেয়েছি বা যারা ইনভেস্টিগেটিং এজেন্সি এই যে সময় পেয়েছে, তার মধ্যে 8 জনের বিরুদ্ধে হয়তো কিছু মেটেরিয়াল পেয়েছে, সেই জন্য ওদেরকে অ্যারেস্ট করেছে। আগামী দিনে আরো মেটেরিয়াল পেলে বাকিদেরকে অ্যারেস্ট করবে। তাড়াহুড়ো করে যাকে তাকে অ্যারেস্ট করতে লাগবে। বিজেপির যাদের কথা শুনছি, কিছুদিন আগে তো এরা বলতেন মানুষকে বিধবা করে দেবো, অনাথ করে দেবো, থান পাঠাবো, গলা থেকে 6 ইঞ্চি নামিয়ে দেবো। অনুব্রত মণ্ডলের কথা বলছেন আপনি কি অনুব্রত মণ্ডলের কথা বলছেন? তৃণমূল আর বিজেপি এক। আপনার কথা বলবো কি? না, আমার কথা তো বলতে পারেন। তো তখন তো আপনাদের অনুপ্রেরণায় ছিলাম না। আপনার কথা বলছি। তখন তো আপনাদের অনুপ্রেরণায় ছিলাম। তখন আপনার অনুপ্রেরণায় ছিলাম না। তখন আপনাদের অনুপ্রেরণায় ছিলাম। ইউটিউব তখন তখন তো আপনাদের অনুপ্রেরণায় ছিলাম না। আরে তখন তো আপনাদের অনুপ্রেরণা, তখন তো আপনাদের অনুপ্রেরণা ছিল না। তখন আপনাদের আশীর্বাদ ছিল না। তখন আপনাদের অনুপ্রেরণা, তখন আপনাদের অনুপ্রেরণা ছিল না। তখন আপনাদের অনুপ্রেরণা ছিল না। তখন আপনাদের অনুপ্রেরণা ছিল না। আপনারা দুজনেই এক সময় তৃণমূলে ছিলেন, তারপর বিজেপি, আবার চেঞ্জ, অনেক কিছু হয়েছে। এখন মুদ্রা কথায় আসুন।
जितना ज्यादा तलवार हमारे पास रहेगा उतना बढ़िया से लड़ सकेंगे, जितना ज्यादा गदा हमारे पास रहेगा उतना। নিশাঙ্কদা, আপনি যে শোনাচ্ছেন আপনার তৃণমূলের প্রশাসন কোনো অ্যাকশন নিয়েছে? এবার বিষয়টা এখন সবাই যদি রক্ষা কবচ নিয়ে থাকে না, সবাই যদি রক্ষা কবচ নিয়ে থাকে, আমার বক্তব্য হচ্ছে তলোয়ার আপনার সেন্স না থাকে, আপনার বোঝার সেন্স না থাকে, আপনার যদি বোঝার সেন্স না থাকে, গদা মানে কি হলো? তলোয়ার কি? তলোয়ার মানেটা কি? তলোয়ার মানেটা কি? তলোয়ার মানেটা কি? তলোয়ার আগে আছে, গদা পড়ে আছে। আপনার পুলিশ আরে মামলা করলো না কেন? রক্ষা কবচ নিয়ে থাকলে অনেক কিছু হবে, সবই মামলা করলো না কেন? আপনার পুলিশ মামলা করলো না কেন? দাপে হবে, বললাম তো মামলা করলো না কেন? রক্ষা কবচ নিয়ে আছেন, যাই হোক। কিসের রক্ষা কবচ? এবার বিষয়টা হচ্ছে যে এটাই হচ্ছে এই মুহূর্তে অস্ত্র নিয়ে সংঘাত জোরদার হচ্ছে। কিন্তু আরো একটা তথ্য আপনাদের দিই, ওই যে বিস্ফোরক, এই বিস্ফোরক তদন্তের মধ্যে ফের বিস্ফোরক উদ্ধার হলো বীরভূমে। আসবো আশুতোষ দা। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড লাগোয়া নলহাটি থেকে উদ্ধার হয়েছে 24,000 জিলেটিন স্টিক, 21,000 ডিটোনেটর এবং 14 বস্তার বেশি অ্যামোনিয়াম নাইট্রেট। অন্যদিকে মোহাম্মদবাজারে আমরা জানি বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এদিনও তিহাড় জেলে গিয়ে সাইগাল হোসেনকে জেরা করেন এনআইএ আধিকারিকরা। গরুপাচারে সিবিআই ইডির পাশাপাশি বীরভূমের মোহাম্মদবাজারে বিপুল বিস্ফোরক উদ্ধারের ঘটনাতেও তদন্তে নেমেছে আরেক কেন্দ্রীয় সংস্থা এনআইএ। ইতিমধ্যে দিল্লির তিহাড় জেলে গিয়ে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী ও গরুপাচার মামলায় ধৃত সাইগাল হোসেনকে জেরা করেছেন এনআইএর তদন্তকারীরা। এই প্রেক্ষাপটে ফের একবার বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হল লালমাটির জেলায়। মোহাম্মদবাজারের পর এবার ঘটনাস্থল নলহাটি। সূত্রের খবর, উদ্ধার হয়েছে 24,000 জিলেটিন স্টিক, 21,000 ডিটোনেটর এবং 14 বস্তার বেশি অ্যামোনিয়াম নাইট্রেট। বিস্ফোরকের তদন্তের মধ্যেই ফের বিস্ফোরক উদ্ধার। শুক্রবার রাতে রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্রের নেতৃত্বে নলহাটি থানার পুলিশের একটি দল চন্দননগর গ্রামের পরিত্যক্ত পাথর ক্রাশারের 2টি অফিসে হানা দেয়। পুলিশ সূত্রে দাবি, সেখান থেকেই উদ্ধার হয়েছে বিপুল এই পরিমাণ বিস্ফোরক। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে ধরতে পারেনি পুলিশ। প্রশ্ন উঠছে, কে বা কারা জড়ো করেছিল এত বিস্ফোরক? কি কারণেই বা জড়ো করা হয়েছিল এগুলো? কোনো নাশকতার পরিকল্পনা ছিল না তো? 2022 সালের জুনে বীরভূমের মোহাম্মদবাজারে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে 81,000 ডিটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের এসটিএফ। গাড়ির চালককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও 27,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং 1,925 কেজি জিলেটিন স্টিক ও 2,325টি ডিটোনেটর উদ্ধার হয়। বিপুল এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্তভার নিয়েছে এনআইএ। ইতিমধ্যে তারা এই ঘটনায় মুরারই 2 নম্বর ব্লকের তৃণমূলের অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে। এনআইএ সূত্রে দাবি, টাকার বিনিময়ে বিস্ফোরক আদান প্রদানের সেফ প্যাসেজ তৈরি করে দিতেন তৃণমূলের অঞ্চল সভাপতি। সেফ প্যাসেজ তৈরির জন্য যে মোটা অঙ্কের টাকা নেওয়া হতো তার ভাগ পৌঁছত বিভিন্ন জায়গায়। মোহাম্মদবাজারে বিস্ফোরক উদ্ধারকাণ্ডে এরপর চলতি বছরের 1 জুলাই বানিয়র গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের জয়ী প্রার্থী মনোজ ঘোষকে গ্রেপ্তার করে এনআইএ। এমনকি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বিকাশ ভবনের ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার বা এনআইসির প্রজেক্টে কাজ করা এক যুবককেও গ্রেপ্তার করা হয়। প্রশ্ন ওঠে, গরু পাচারের মতো বিস্ফোরক আদান প্রদানেও কি বীরভূম জেলা জুড়ে তৈরি হয়েছে সেফ প্যাসেজ? প্রভাবশালী যোগ ছাড়া কি বিস্ফোরকের এই কারবার চলতে পারে? এর আগে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগালের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে গরু পাচারকারীদের সেফ প্যাসেজ দেওয়ার অভিযোগ তুলেছিল সিবিআই ইডি। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে এনআইএ জানতে চায়, বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও কি সাইগাল হোসেনের যোগাযোগ ছিল? সাইগালের ফোন ব্যবহার করে কি কোনো প্রভাবশালী বিস্ফোরক কারবারিদের সঙ্গে কথা বলতেন? এই ধরনের যারা অভিযুক্ত লোকেরা, দোষী লোকেরা যেখানে থাকেন, সেখানে যদি এইরকম অবৈধ জিনিস পাওয়া যায় যেটা দেশের পক্ষে, সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক বিস্ফোরক, তো তাকে তো জেরা করবে, কারণ ওখানকার দণ্ডমূল্যের বিধাতা অনুব্রত এবং তার সমস্ত কিছুর সাক্ষী হচ্ছে সাইগল। কিছু লোক অন্য রাজ্য থেকে জিনিসপত্র এনে পশ্চিমবঙ্গকে বদনাম করতে চাইছে। পশ্চিমবঙ্গের পুলিশ সতর্ক আছে, তাই বহু জায়গাতেই উদ্ধার হয়ে যাচ্ছে। তো সুতরাং যদি বাংলাদেশ সীমান্ত দিয়ে কিছু ঢুকে থাকে তার দায় হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, আর যদি অন্য রাজ্য এসে থাকে তাহলে সেখানকার। সূত্রের খবর, মোহাম্মদবাজারে বিস্ফোরক উদ্ধারের তদন্তে এনআইএর জমা দেওয়া চার্জশিটে প্রভাবশালী হিসেবে উল্লেখ রয়েছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। ভাস্কর মুখোপাধ্যায়, আবির দত্ত ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। একদিকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে, তারই মধ্যে আবারও বিস্ফোরক উদ্ধার হচ্ছে। সেক্ষেত্রে সৈকত, গরু পাচারের মতো কি গোটা বীরভূম জুড়ে এই বিস্ফোরক উদ্ধারের ক্ষেত্রে সেফ প্যাসেজ তৈরি করা হচ্ছে?
না, এই রাজ্যে তো গ্রিন করিডর এবং এই রাজ্যের সরকার, এই রাজ্যের শাসক দল, মাথার উপর জোড়াফুল, ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, তাতে গরু, বালি, পাথর আর এই বিস্ফোরক সবটা একসঙ্গে মোটামুটি চলে যেতে পারে, পুলিশ কিছু করবে না। পুলিশ জানে যে গুন্ডা কন্ট্রোল করার মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যে ক্ষমতায় রয়েছেন। বিষয় হচ্ছে যে এত পরিমাণ বিস্ফোরক উদ্ধার হচ্ছে, খাদিকুল, দত্তপুকুর, ক্যানিং, গোসাবা, বারে বারে বোমা বিস্ফোরণের ঘটনা, বকটুইর ঘটনা আমরা দেখেছি, আমরা খাগড়াগড়ে ঘটনা দেখেছি। এত বিস্ফোরণ কিসের জন্য? এত বিস্ফোরক কেন জমা হচ্ছে? তার মানেটা হচ্ছে এই রাজ্যে এলাকার পর এলাকা দখল করে রাখতে তৃণমূলের গোষ্ঠীকন্দলে খুন হয়ে যাওয়া, ভাগ বাটোয়ারায় গন্ডগোলে তৃণমূলের কর্মী, অস্ত্র ব্যবহার হচ্ছে। এগুলো আসছে কোথা থেকে? সরকার ব্যর্থ, পুলিশ ব্যর্থ, এবং সীমানা রাজ্য সরকারের যে সীমান্ত অঞ্চল বা আন্তর্দেশীয় যে সীমান্ত অঞ্চল, বাংলাদেশ বর্ডার, সেগুলোর দায়িত্বে স্বরাষ্ট্র দপ্তর। এটা একদম দিনের আলোর মতন পরিষ্কার যে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য তৈরি করবার ক্ষেত্রে এই রাজ্য সরকারের যেমন প্রচ্ছন্ন মদত রয়েছে, তেমনি দেশের স্বরাষ্ট্র দপ্তর যাদের দায়িত্ব সীমান্তকে পাহারা দেওয়া, তারাও কোথাও না কোথাও দাদা বলে দিয়েছেন। তাই দিদি পিসি ভাইপোর সরকারকে একটু ছেড়ে রেখেছে। না, এখন যাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই তারা অনেক গালগপ্প দিতে পারে। ওই যে সুতরাং শৌকতের কথাগুলো সিরিয়াসলি বলছি না না, এই ছবিগুলোর অ্যাকাউন্টেবিলিটি আছে। এবার আমাদের এখানে কেউ কিছু করলে নেই, রাস্তায় বসে আছে পুলিশ, বাচ্চা পৌলমি 7 বছরের মেয়ে বোমা ক্যানিস্টার অবধি ধরতে পারছে না, খেলতে গিয়ে পা উড়ে যাচ্ছে। আর তোমরা তৃণমূলের প্রতিনিধি, তোমাদের কোনো দায়িত্ব নেই। কুণালবাবু কি বললেন যে আমাদের কোনো দায় নেই, অন্য রাজ্যের পুলিশের দায় আর বিজেপির দায়। রাজ্যতে যদি কোনো অপরাধ সংগঠিত হয় তাহলে সেটা রাজ্য পুলিশ নিশ্চয়ই দেখবে। কিন্তু যদি রাজ্যের বাইরে, যেটা দিলীপ ঘোষ বলার চেষ্টা করলেন, রাজ্যের বাইরে কে কাকে খুন করে এখানে এসে যদি অপরাধ সংগঠিত না করে আর ইন্টেলিজেন্স রিপোর্ট যদি কেন্দ্র সরকার থেকে না আসে, তাহলে রাজ্য সিকিউরিটি ফোর্স পুলিশ কি করে অ্যাক্ট করবে? কিসের বেসিসে অ্যাক্ট করবে? বাংলাদেশে কে করেছে বা কি করেছে? আর এখানে কংগ্রেস বা বামদের অত গুরুত্ব দিয়ে লাভ নেই। আশুতোষদার কাছে যাব। আশুতোষদা, প্রভাবশালী ছাড়া কি বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটতে পারে? আসবো আশুতোষদার কাছে, আসবো কৃষ্ণদা, সৈকতদা, আসবো আশুতোষদা। ভাই একটা অন্য জায়গায় বক্তব্য, ধরো তোমরা পুলিশকে কাজ করতে দিচ্ছ না। আবার কে বলেছে? খুব পরিষ্কার কথা। ধরা পড়লো কি করে? না না, দলদাসে ধরা পড়লো কি করে? তার কারণ হচ্ছে আরে ধরা কৃষ্ণদা, আসবো এক সেকেন্ড আরে শোনো না রে ভাই। মিস্টার এক্সকিউজ করলে তো হবে না। এটা তো এক্সকিউজের জায়গা না। বলো পুলিশ ভালো কাজ করেছে, বলো পুলিশ ভালো কাজ করেছে। আমি বলছি যা এসেছিল বর্ডারের উপর থেকে সেগুলো বেশ করেছে, ধরেছে, বেশ করেছে, আরো ধরেছে। এবং একটা জিনিস হচ্ছে ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে, ভালো কাজ করছে। কিন্তু একটা জিনিস হচ্ছে কৃষ্ণদা, বোঝার চেষ্টা করো, এই যে বারুদের স্তূপ, জেলাটিনের স্তূপ, এটা তো একদিন আসেনি। তাহলে সেখানকার ইন্টেলিজেন্স পুলিশের লোক কি করছিল? আরে একদিনে আসেনি না, দুদিনে আসেনি, পুলিশ তো প্রোঅ্যাক্টিভ হয়ে ধরেছে। তোমাদের সময় অভিনব ভারত মক্কা মসজিদ ব্যর্থ হয়েছিল, বিজেপির সময় এই বোমব্লাস্ট পার্লামেন্টে ঢুকতে ব্যর্থ। আজকে বলতে পারবে ক্রাইম রেট কত বেড়েছে পশ্চিমবঙ্গে? ক্রাইম রেট কত বেড়েছে পশ্চিমবঙ্গে? ছোট ছোট ন্যাশনাল ক্রাইম ব্যুরো রেকর্ড দেখো, পশ্চিম বাংলার ওয়ান অফ দ্য সেফেস্ট স্টেট এবং কলকাতা সেফেস্ট সিটি। পশ্চিমবঙ্গকে সুরক্ষা দিতে হবে, মানুষকে সুরক্ষা দিতে হবে, তার জন্য অ্যাকাউন্টেবল হতে হবে। এই জায়গায় ব্যর্থতা সেটা আমরা প্রথমে স্বীকার করি, তোমার থেকে কাজ করতে দিতে হবে। একদম কাজই করছে, তাই ধরা পড়েছে। ধরা পড়েছে তাই কংগ্রেসের আমল বা বিজেপির আমল নয়। এই যে টাকার ভাগ, সেই টাকার ভাগ পৌঁছতো কার কাছে? এবং তার পাশাপাশি আরো একটা প্রশ্ন, যে এত বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হচ্ছে, কোথা থেকে আসছে এত বিস্ফোরক? কারণ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এই ক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে টাকার ভাগ কার কাছে পৌঁছতো? না দেখুন, এটা তো যারা আছেন আইবি লোকেরা তারা বলতে পারবেন যে কার কাছে পৌঁছতো, কিন্তু আমি বলছি যে এটা সিজার হচ্ছে খুব ভালো জিনিস, বিএসএফের উপর প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু বিএসএফের এরিয়া অফ অপারেশন যখন বাড়ানো হচ্ছে তখন সবচেয়ে বেশি চিৎকার চেঁচামেচি কারা করছে? এবং এই আইবি লোকেরা স্টেট আইবি লোকেদেরকে 24 ঘন্টা যদি বিরোধী পলিটিক্যাল লোকেরা কি করছে তাদের উপর নজরদারি করো, তারা কার সঙ্গে কথা বলছে, তারা কোথায় মিটিং করছে, এসব কাজে যদি ব্যস্ত রাখা হয় তাহলে আসল কাজটা তো হবে না। আমার মনে হয় যে বিজেপির নেতারা কিছুদিন আগে দেখলাম বীরভূমের নেতারা অভিযোগ করলো যে বীরভূমের নেতারা এখন কয়লা
এবং বালি এবং সব নিয়ন্ত্রণ বিজেপি তৃণমূল নেতৃত্ব নিয়ে নিয়েছে। এটা আমি বিজেপির সামনে দেখলাম যে সংসদে হামলা হতো না, 300 জন থাকার কথা, যেখানে আধিকারিক সেখানে 176 জন ছিল, যেখানে বিজেপি গার্ড দিচ্ছিল। এটাতে কি এই যে বিজেপির বীরভূম নেতৃত্বকে অভিযোগ করছে, এই বিস্ফোরণ যদি হয় বিজেপি দেখে বলবে এটা কি দেখে বাংলার পুলিশের কৃতিত্ব এগুলো উদ্ধার করেছে, আর দিল্লি পুলিশের ব্যর্থতা পার্লামেন্টের উপর আক্রমণ সেটা আটকাতে পারে। সাধারণ মানুষ তো বলবে এটা যদি বিজেপি করা যায় সরকার দায়িত্ব এই কারণে করা হচ্ছে। আপনারা সরকার আছে, যেহেতু আপনারা সরকার আছে, জবাব আপনাদের দিতে হচ্ছে। আরে সরকার না থাকলে কেউ আপনাকে দিতে হচ্ছে। কত মানুষ কার ব্যর্থতা কার সফলতা সেটা নিয়ে তো প্রশ্নচিহ্ন থাকছে, কিন্তু কোথাও গিয়ে আমি সবার কাছে আসবো, কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন থাকে যে এত বিস্ফোরক কোথা থেকে আসছে, কতটা ভয়ানক, কোন রকম কোন নাশকতার প্ল্যান কি আগে থেকে ছিল? সমীর বাবু, এটা প্ল্যান না থাকলে এত মাল মশলা একত্রিত করবে কেন? এর জন্য তো একটা হিউজ এক্সপেন্ডিচার আছে, তাকে নিয়ে তো কেউ বিনামূল্যে দিচ্ছে না, তাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে। প্রশ্ন উঠছে যে এই যে জায়গাটা, এটা আমি বিশ্বাস করি না যে গ্রামের লোকরা জানে না, আমি বিশ্বাস করি না যে ওখানকার পঞ্চায়েত জানে না, আমি বিশ্বাস করি না ওখানকার থানার ওসি কিংবা তার যারা আছেন তারা জানে না, আমি এটাও বিশ্বাস করি না যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যদি নামমাত্র ওখানে থাকে তারা জানেন না। যদি সবাই চোখ অন্ধ করে এখন বন্ধ করে থাকেন তাহলে চলবে কি করে? আজকে আমি যেটা আগে বললাম পার্লামেন্টের ব্যাপারে, সেম থিং হ্যাপেন্ড হিয়ার অলসো, যে আজকে কোনোভাবে, কেননা এরা হ্যান্ডলিংটা কতটা জানে আমি জানি না, যে বিভিন্ন বিস্ফোরকের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই জায়গায় যদি কোনো একটা ব্লাস্ট হয় পুরো ওইখানে যে গ্রামটা রয়েছে পুরো গ্রামটাই বোধহয় ধ্বংস হয়ে যাবে। আমরা কিন্তু চিন্তা করছি না সেই জায়গায় সেই ডিভাস্টেশন। সেই জন্যে এই যে পুলিশ ফোর্স হোক, সিআইডি হোক, আইবি হোক, আর বিএসএফের নামটা নিয়েছেন দু একজন, কারণ আমাদের মধ্যেও এক দুজন ব্ল্যাকশিপ ছিলেন, তারা এখন তিহার জেলে বোধহয় খাচ্ছেন ভাতটাত। এবং আমি প্রথম বোধহয় বলেছিলাম দে শুড বি, ওয়ান্স দি কেস ইজ প্রুভড, হি শুড বি গিভেন দ্য হার্শেস্ট পানিশমেন্ট অ্যাজ প্রোভাইডেড ইন দ্য ইন্ডিয়ান ল। কিন্তু আমার ইয়েটা হচ্ছে, আমরা বহু বছর ধরে যেটা আমি জানতে পারছি, when I was chief of staff in the Eastern Command BSF, আমরা বহু চেষ্টা করেছি বিওপি বাড়ানোর জন্য, সো দ্যাট দ্য ভিজিলেন্স এরিয়াটা একটু আরও হয়ে যায়, কিন্তু আমরা জমি পাচ্ছি না। আর 50 কিলোমিটার যেটা শ্রী অমিত শাহ ওভারনাইট জানিয়ে দিলেন যে 50 কিলোমিটার পর্যন্ত, there is always a conflict of jurisdiction। এটা হয় না বিএসএফের কাছে অত সময় আছে, ট্রুপস আছে যে ওইভাবে যে 50 কিলোমিটার যে পার্সু করার জন্য, যার জন্য কী হবে যে পুলিশরা রয়েছে। আমাদের যেটা ছিল 15 কিলোমিটার, তার বাইরে যদি আমাদের কাছে ডেফিনিট ইনফরমেশন থাকে, কোথা থেকে বিস্ফোরক উদ্ধার হলো, কিভাবে বিস্ফোরক আসলো, সেদিকে অবশ্যই নজর থাকবে। একদিকে এনআইএ তদন্ত করছে, যেখানে এনআইএ অবশ্যই সেফ প্যাসেজের প্রসঙ্গ আছে, এই টাকার ভাগ কোথায় যেত সেই প্রসঙ্গ, অর্থাৎ সেই প্রশ্ন করছে এনআইএ। তদন্ত কোন দিকে এগোয় অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আজকে এই পর্যন্ত, এরপর 7টায় বাংলা। নজর রাখুন এবিপি আনন্দে।